করে কিনবেন। দোকানে যদি ভালো না থাকে অনেক সময় অক্সিডেন্টাল অ্যানাকার্ডিয়াম হিসেবে বিক্রি করে দিতে পারে। তো অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টাল এটা একটা আমাদের বহুল ব্যবহৃত একটা মেডিসিন। ইট ইজ ওয়েল নোন দ্যাট অ্যানাকার্ডিয়াম ইজ ওয়ান অফ দ্য রুটিন মেডিসিন। আরেকটা জিনিস আপনাদের এটা পড়ানোর আগে বলি, কিছু কিছু এর ভাষা একটু মানে ঝামেলাপূর্ণ। আমরা তো ইংলিশ পারসন না, অনেক সময় বুঝতে একটু কষ্ট হয়। তো আপনাদেরকে নিয়েই পড়বো, আপনাদের মতামত সহ নিয়েই পড়বো। তো অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টাল, it is well known that anacardium is one of the routine medicine for pyloric and duodenal ulcer. তো অ্যানাকার্ডিয়াম ওষুধটাকে অনেক সময় রুটিন মেডিসিন মানে এই রুটিন ভাবে ব্যবহার করে, মানুষ রুটিন অনুযায়ী কাজ করে না। তো দেখা গেছে যে কোনো পাইলোর আছে অথবা ডিউডেনালে কোনো যদি ক্ষত হয়, তখন মানে চোখ বন্ধ করে রুটিন অনুযায়ী অনেকেই অ্যানাকার্ডিয়াম ওষুধটা দিয়ে দেয়। কারণ এই ক্ষেত্রে অনেক সময় কেন কাজ করে তার একটা কারণ হলো যে পাইলোরিক অথবা ডিউডেনাল আলসারে, বিশেষ করে ডিউডেনাল আলসারে আমরা জানি রোগীরা খাইলেই তারা ভালো বোধ করে, এটা কিন্তু তার একটা প্যাথোলজিক্যাল লক্ষণই। আর স্টোমাকের আলসারে যদি পাকস্থলীতে কোনো ক্ষত হয়, সেখানে খাওয়ার পরে পরে কিন্তু তাদের ব্যথা যন্ত্রণা বেড়ে যায়। কিন্তু ডিউডেনাল আলসারের ক্ষেত্রে রোগী ব্যথা যখন করে তখন খাইলে বরঞ্চ তার ব্যথাটা একটু কম পাওয়া যায়। তো এই যে এই লক্ষণের সাথে, এটা কিন্তু তার প্যাথোলজিক্যাল লক্ষণ, এই লক্ষণের সাথে কিন্তু অ্যানাকার্ডিয়ামের ওই গাইডিং লক্ষণের মিলে যায়। কারণ অ্যানাকার্ডিয়ামের সকল লক্ষণই খাওয়ার পরে তার উপশম হয়। যার কারণে দেখা যায় ডিউডেনাল আলসারের মধ্যে অ্যানাকার্ডিয়াম প্রায় উপকার করে, এই জন্য অনেকে রুটিন ভাবে এটা ব্যবহার করে। মোটামুটি ডিউডেনাল আলসার পাইলো বা পাইলোরিক আলসার পাইলো, অ্যানাকার্ডিয়াম দিয়ে দেয়। তো যারা একটু অ্যানাটমিক্যালি কম জানেন তাদেরকে আমি একটু ছবি দিই, যে স্টোমাকের একটা ছবি দিই, স্টোমাক আর ডিউডেনাম। আচ্ছা, তো আপনারা তো পরিপাক নালী সম্পর্কে ভালোই জানেন। তো আমরা যে খাবার খাই, খাবারটা প্রথমে খাদ্য নালী দিয়ে কোথায় আসে দেখতে পাচ্ছেন? দেখা যায় তো? জি স্যার। আচ্ছা, খাদ্য নালী দিয়ে, এটা খাদ্য নালী ইসোফেগাস, এই দিয়ে আমাদের স্টোমাকের মধ্যে থাকে। দেখেন স্টোমাকটা কোথায় থাকে? আমাদের ঠিক বুকের বাম সাইডেই, কিছু অংশ ওই বুকের খাঁচার মধ্যেও থাকে। ওই এই পাশে দেখেন লেফট হাইপোকন্ড্রিয়া, এই পাশটা বলে লেফট হাইপোকন্ড্রিয়া, এটা রাইট হাইপোকন্ড্রিয়া। এই লেফট হাইপোকন্ড্রিয়া থেকে এসে এই পাশটা আর কি বুকের বাম পাশে উপরের দিকে, এই বলে এই পেটের ঠিক উপরি ভাগে, এখান থেকে শুরু হয়। এটা ইসোফেগাস, এটা হলো আমাদের স্টোমাক, এই যে এই অংশটাকে বলে পাইলোরাস, আর এরপরে শুরু হয় আমাদের ডিউডেনাম, এরপরে শুরু হয় ডিউডেনাম। দেখেন এই যে এই অংশটা পাইলোরাস, এটা স্টোমাকের বডি, তো এই অংশ স্টোমাকের পাইলোরাস, তারপরে শুরু হয় এই যে অংশটা আছে, এটাই হলো ডিউডেনাম। তো আমাদের স্টোমাকেও আলসার হয়, হ্যাঁ, তারপরে এই ডিউডেনামের মধ্যেও আলসার হয়। দেখেন একটা স্টোমাক, দেখেন আলসার হইলে স্টোমাকের মধ্যেও আলসার হয়, এই ডিউডেনালের মধ্যেও আলসার হয়। তো এই যে পাইলোরাস অংশে এইখানকার আলসার বা এইখানকার আলসার, এগুলা হয়েছে, এগুলোকে এককভাবে বলে পেপটিক আলসার। স্টোমাক এবং ডিউডেনাল আলসার সব মিলিয়ে বলে পেপটিক আলসার। তো যাই হোক, এখানের মানুষ কমন ভাবে ব্যবহার করে, কোন রোগী যদি আসলো তার এই পাইলোরাস আলসার বা ডিউডেনাল আলসার, সেখানে এই অ্যানাকার্ডিয়াম ওষুধটা মানে রুটিন মেডিসিন হিসেবে ব্যবহার হয়, এইভাবে পরিচিত এটা। বাট কিন্তু আনফর্চুনেটলি from the homeopathic standpoint, the knowledge does not help much in being sure when to give it, and mere for the local condition, it is most disappointed. তো আমরা হোমিওপ্যাথিক স্ট্যান্ড পয়েন্ট থেকে দেখি যে এইভাবে ওষুধ প্রেসক্রাইব করা অনেক সময়ই ডাজ নট হেল্প, মোটেই কাজ করে না। কেন? কারণ হোমিওপ্যাথি সবসময় তার লক্ষণ অনুযায়ী রোগীকে দিতে হয়। যেখানে ওষুধের লক্ষণ না থাকে সেখানে রুটিন ভাবে দিলেও ওষুধে কোনো কাজ করবে না। অনেক সময় আপনারা
ডিসঅ্যাপয়েন্টেড হবেন, হতাশ হবেন। হ্যাঁ, শুধু এই লোকাল কন্ডিশন দেখে একটা ওষুধ দিয়ে দিলেন মুখস্থ রুটিন ভাবে, তাতে আপনার দেখা যায় সেখানে আপনার ওষুধ বিফল হইতে পারে, কোনোই কাজ করলো না, তখন আপনি হয়তো ডিসঅ্যাপয়েন্টেড। এটা খুব মানে ইট ইজ মোস্ট ডিসঅ্যাপয়েন্ট, একটা হতাশাজনক ব্যাপার। কোনো হোমিওপ্যাথি কোনো ওষুধই এইভাবে ব্যবহার করবে না। সে সবসময় তার গাইডিং লক্ষণ, তার যে ক্যারেক্টারিস্টিক লক্ষণ আছে সেগুলো মিলিয়ে হোমিওপ্যাথিক ল অনুযায়ী একটা ওষুধ প্রেসক্রাইব করবে। ইট ইজ ওয়ান অফ দ্য ফ্যাসিনেশন বাট one of the trials of homeopathy that one case of duodenal ulcer respond to anacardium, but the next one does not. It is one of the things that keeps up one's interest in the work. One can get a fairly definite picture of anacardium makeup and link it on the typical diagnostic symptom of pyloric and duodenal ulcer. তো যাই হোক, যে মূল কথাটা ওইটাই যেটা বললাম, একটা কেসে আপনার ডিউডেনাল আলসারের মধ্যে অ্যানাকার্ডিয়াম ভালো কাজ করবে, আরেকটার মধ্যে করবে না। তো সেটার মূল কারণটা হইলেই এক জায়গায় হয়তো অ্যানাকার্ডিয়াম আপনার নির্দেশিত যে ওষুধ তার লক্ষণ মিলে সেটা অ্যাকচুয়ালি অ্যানাকার্ডিয়ামের রোগী, আরেক জায়গায় হয়তো অ্যানাকার্ডিয়ামের রোগী না। তো যেখানে অ্যানাকার্ডিয়ামের রোগী না সেখানে তো এটা কোনো কাজই করবে না। তো একটা জিনিস হলো কি, যে ওই যে কথাটা বললাম যে কেন রুটিন ভাবে এটা ব্যবহার হয়, কারণ হয়েছে অ্যানাকার্ডিয়ামের মধ্যে যে লক্ষণটা আমরা দেখি যে খাইলে তার উপশম হয়, এই লক্ষণটা ঠিক ওই যে ডায়াগনস্টিক সিমটম, যে পাইলোরিক বা ডিউডেনাল আলসার হলেও এই 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 লক্ষণটা থাকে। যে রোগী অনেক সময় যখন আলসার হয়, অনেক সময় সেটা ডিউডেনাল আলসার না গ্যাস্ট্রিক আলসার, এই খাওয়ার বৈশিষ্ট্য দিয়েও অনেকটা বোঝা যায়। কারণ ডিউডেনাল আলসারের রোগীরা খেলে উপশম হয়, আর স্টোমাক আলসারের রোগীরা খেলে তার বৃদ্ধি পায়। তো ওই ইয়ের সাথে অ্যানাকার্ডিয়াম ওষুধের সাথে এই ডিউডেনাল আলসারের এই বৈশিষ্ট্য মিল আছে, খেলে উপশম হয়। The first thing about anacardium patient is that they are always intensely irritable. প্রথম যে দুই প্যারা বললাম এটার মূল কথা হলো আমরা রুটিন ভাবে যদিও ব্যবহার করি, কিন্তু এইভাবে ব্যবহার করা শুধু লোকাল একটা ইন্ডিকেশন দিকে ব্যবহার করা উচিত না। আমাদেরকে করতে হবে কি, তার সিমটম সিমিলারিটি মিলিয়ে ওষুধ দিতে হবে, তাহলে সেখানে কাজ করবে, অন্যথায় করবে না। তো অ্যানাকার্ডিয়াম এবার আসেন বৈশিষ্ট্যগুলো কি কি। The first thing about anacardium patient is that they are always intensely irritable. Anacardium রোগীরা তীব্র মাত্রায় খিটখিটে স্বভাবের, খুবই ব্যাড টেম্পার, তাদের স্বভাব হয়েছে খুবই খারাপ, খুবই রাগান্বিত, লায়েবল টু কার্স অ্যান্ড সোয়ার, তারা প্রায় মানুষের বকাঝোকা গালাগালি এগুলা দিতে থাকে, খুব অভিশাপ দেয়, বকাবকি করে অ্যানাকার্ডিয়াম রোগীরা। বাট দিস ইজ এ ডায়াগনস্টিক পয়েন্ট অফ অ্যানাকার্ডিয়াম, দি আর কাওয়ার্ডলি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, অ্যানাকার্ডিয়াম উপর দিয়ে যতই খিটখিটে থাক, মেজাজ খারাপ, খুব বদমেজাজি থাক, খিটখিটে স্বভাবের হোক, বদমেজাজি হোক, কথায় কথায় মানুষের গালাগালি করা, এই স্বভাব থাক, কিন্তু ভিতরে কিন্তু অ্যানাকার্ডিয়াম রোগীরা লাইকোপোডিয়ামের মতো অনেকটা ভীতু থাকে। ইফ এনিওয়ান স্ট্যান্ডস আপ টু দেয়ার কার্সিং, কেউ যখন সে গালাগালি করতেছে মানুষের সাথে, তখন যদি কেউ তার মানে করে স্ট্যান্ড আপ, মানে তার এটার প্রতিবাদ করে, তার বিরুদ্ধে দাঁড়ায় যায়, দিস সিম স্টাফিং এট অল, তখন কিন্তু তারা একদম চুপসে যায়, তখন একদম আর ওই রকম আর করে না। এই লক্ষণটা কিছুটা লাইকোপোডিয়ামের মতো। এমনিতে অ্যানাকার্ডিয়াম রোগীরা কিন্তু ভিতরে থাকে কাওয়ার্ড, কেউ যদি তার কথার প্রতিবাদ করে, তার বিরুদ্ধে দাঁড়া যায়, তখন কিন্তু তারা চুপসে যায়। It is obvious and very different from নাক্স and হিপার মেকআপ। এটা খুবই সুস্পষ্ট এবং অনেকটা নাক্স এবং হিপারের সাথে, হিপারের যে মেকআপ, তাদের যে বৈশিষ্ট্য, তাদের হিপারের রোগীর যে বৈশিষ্ট্য, হিপারের বা নাক্সের যে বৈশিষ্ট্য তাদের থেকে আলাদা। এগুলো হিপারও কিন্তু খুব বদমেজাজি, নাক্সও খুব বদমেজাজি, কিন্তু ভিতরে এত কাওয়ার্ড না যেরকম অ্যানাকার্ডিয়াম রোগীরা থাকে। The next thing about them is that they suffer from an extreme feeling of indecision. আরেকটা জিনিস, তাহলে একটা পেলাম
তারা একটা লক্ষণ মানসিক দিক যে তারা খুবই খিটখিটে স্বভাবের, বদমেজাজি, কথায় কথায় মানুষে খুব গালাগালি পারে, হ্যাঁ, বাজে কথা বলে। তো এই টাইপের মানুষ কিন্তু এমনিতে সে কিন্তু কাওয়ার্ড। হ্যাঁ, কেউ যদি তার বিরুদ্ধে উঠে তার বিরুদ্ধ করে বা তার কথার প্রতিবাদ করে, তার বিরুদ্ধে দাঁড়ায় যায়, তখন কিন্তু তারা চুপসে যায়। তো আরেকটা বৈশিষ্ট্য হলো অ্যানাকার্ডিয়াম, সেটা হলো তারা সিদ্ধান্তহীনতায় ভুগে, ইনডিসিশনে ভুগে। আমরা তো অনেকেই অ্যানাকার্ডিয়াম সম্পর্কে পড়েছি যে অ্যানাকার্ডিয়ামের দুই মন থাকে, তাই না? দুইটা তার ইচ্ছা থাকে, এক ইচ্ছায় এটা কর, আরেকটা বলো করিস না, এরকম দুমনা থাকে সে, এবং সে এই জন্য কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না। They worry about things they cannot make up their minds, and this worry and nervous fret is liable to bring on attack of pain. তো তারা খুব ওরিড থাকে, খুব বেশি উদ্বিগ্ন থাকে, কোনো ওরি অ্যাবাউট থিংস দে ক্যান নট মেক আপ দেয়ার মাইন্ড, তাদের মন স্থির করতে পারে না। দিস ওরি, তাদের এই যে উদ্বিগ্নতা, নার্ভাসনেস, নার্ভাস ফ্রেট, এই যে তাদের নার্ভাস থাকে, তারা বললাম ফ্রেটফুল থাকে, তারা এমনিতে খিটখিটে থাকে, কিন্তু তারা থাকে নার্ভাস। আবার কেউ যদি তাদের বিরুদ্ধে দাঁড়ায় যায় তখন কিন্তু তারা চুপসে যায়, যেটা বললাম। বদমেজাজে সবার পরেও যখন সে তার উদ্বিগ্ন হয়ে পড়ে, এরকম স্নায়বিক বদমেজাজ যাদের, মানে উপর দিক দিয়ে খুব খিটিমিটি এরকম আচরণ করেন, কিন্তু ভিতরে ভিতরে তারা নার্ভাস থাকে, এই ধরনের অবস্থায় কিন্তু তাদের পেটের ব্যথা আরো বেড়ে যায়। তাহলে উদ্বিগ্নতা থেকে, এই যে নার্ভাস ফ্রেট থেকে বদমেজাজ স্বভাব, ভিতরে আবার সে দুর্বল থাকে, এই স্নায়বিক উত্তেজনা, খিটখিটে স্বভাব বা উদ্বিগ্নতা, এগুলাই কিন্তু তার পেটের ব্যথা নিয়ে আসে। যখন তারা উত্তেজিত হয়ে পরে, মেজাজ খিটখিটে হয়ে পড়ে, তখন দেখা যায় যে একই সময় তাদের পেট ব্যথা শুরু হয়ে গেছে। অ্যানাদার প্রডিউস অ্যান অ্যাটাক অফ অ্যাবনর্মাল। শুধু এই যে বদমেজাজ, হ্যাঁ, বা উদ্বিগ্নতা, এগুলোই না, যে কোনো ভাবে পেশেন্ট যদি কোনো কারণে উত্তেজিত হয়, মনের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়, তো মনটা উত্তেজিত হইলেই তাদের দেখা যায় যে পেটের ব্যথা শুরু হয়ে যায়, পেটের ব্যথার অ্যাটাক হয়, তখন আক্রমণ হয়। তাহলে কি পেলাম যে এই আমরা যেহেতু ডাইজেস্টিভ ড্রাগ করতেছি, এটা পেপটিক আলসার, ইউটেরাল আলসার বা পাইলোরিক আলসারের ক্ষেত্রে অনেকেই রুটিন ভাবে ব্যবহার করে, যদিও এতে অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করে না। কারণ হলো যেখানে লক্ষণের মিল পাবে সেখানে কাজ করবে, আর যেখানে অ্যানাকার্ডিয়াম রোগী না থাকে সেখানে তো কাজ করবে না। তো অ্যানাকার্ডিয়াম রোগীদের প্রথম যে বৈশিষ্ট্য বললাম, এরা খুবই খিটখিটে স্বভাবের, বদমেজাজি, এবং মানুষে খুব গালিগালাজ পারে, নোংরা কথা বলে, কটু কথা বলে, বাজে কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে থাকে কাওয়ার্ড। হ্যাঁ, ভিতরে ভিতরে কাওয়ার্ড থাকে, তাদের প্রতিবাদ করলে, তাদের বিরুদ্ধে কেউ দাঁড়ায় গেলে তখন কিন্তু তারা চুপসে যায়। এটা নাক্স এবং হিপার থেকে আলাদা। আর পেলাম কি, যে তারা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না, তারা সিদ্ধান্তহীনতায় ভোগে, উদ্বিগ্ন হয় এবং কোনো বিষয়ে মনস্থির করতে পারে না। এই উদ্বিগ্নতা, তারপরে এই তাদের স্নায়বিক যে খিটখিটে স্বভাব, এগুলো কিন্তু তাদের পেটের ব্যথা তৈরি করে। এইভাবে উত্তেজিত হয়ে পড়লে, নার্ভাস খিটখিটে হয়ে পড়লে তখন তাদের পেট ব্যথা শুরু হয়ে যায়। শুধু এই না, যে কোনো ভাবেই তারা যদি মনের মধ্যে উত্তেজনা আসে, এক্সাইটমেন্ট দেখা যায় মনের মধ্যে, তখনই এক্সাইটেড হইলেই দেখা যায় তাদের পেট ব্যথার আক্রমণ হয়। Then again, from the prescribing point of view, it is helpful to remember that most of these anacardium patients have a blunting of all their senses. ব্লান্ট মানে ভোতা টাইপের, তাদের মানুষের যে অনুভূতিগুলো আছে, যত সেন্স আছে, আমরা দেখি, আমরা শুনি, আমরা স্বাদ নিই মুখের, আমরা স্পর্শকাতর হই, যত ধরনের সেন্স আছে, অনুভূতি আছে, সেইখানে একটা ব্লান্ট অবস্থা থেকে, একটা ভোতা অবস্থা থেকে, সেন্সের অভাব থাকে, তার সেন্স কম থাকে।
দেয়ার সেন্স অফ হিয়ারিং ইজ ব্লান্টেড, দেখা যায় কানেও তারা এই যে কানে শোনার ব্যাপারে এই যে শ্রবণ শক্তি সেটাও ভোতা থাকে। দেয়ার সেন্স অফ স্মেল, এই যে ঘ্রাণ শক্তি যেটা আছে, ইজ এইদার ব্লান্টেড অর ডিস্টার্ব, তাদের নাকের ঘ্রাণটাও দেখা যায় সেটাও এরকম ভোতা টাইপের থাকে, নাকের ঘ্রাণ ঠিক মতো পায় না, অথবা সেখানে বিশৃঙ্খলা থাকে, নাকের ঘ্রাণের বিশৃঙ্খলা থাকে। ইট ইজ সামটাইমস ভেরি অ্যাকিউট ফর পার্টিকুলার স্মেল, কোন একটা বিশেষ কোন একটা গন্ধ তার কাছে খুবই তীব্রভাবে লাগে। রুমের মধ্যে হয়তো একটা জিনিস আছে, ধরেন একটা সেন্টই আছে, একটা আতরেরই আছে, কিন্তু সেটা হয়তো মিষ্টি হালকা একটা গন্ধ, কিন্তু এর কাছে লাগতে পারে একটা তীব্র বিকট গন্ধ, তার কাছে লাগতে পারে। দে সামটাইম হ্যাভ এ নেস্টি অর্ডার ইন দ্য নোজ, অনেক সময় তাদের নাকের মধ্যে এরকম নেস্টি গন্ধ পায়, যে সামটাইম হ্যাভ এ নেস্টি অর্ডার ইন দ্য নোজ, নাকের মধ্যে এরকম গন্ধ থাকে। বাট অফেন দ্য সেন্স অফ স্মেল ইজ প্লান্টেড, কিন্তু প্রায়ই তাদের এই যে নাকের ঘ্রাণ শক্তিটা এটা ভোতা থাকে, ঘ্রাণ শক্তি ঘ্রাণ ঠিক মতো তারা পায় না। তাহলে এই যে ঘ্রাণ শক্তি একটা বিশৃঙ্খলা, সকল ইন্দ্রিয় সকল যে সেন্স অনুভূতি সেখানেই তার এই ব্লান্টেড অবস্থা দেখি আমরা। সেখানে দেখা যায় শ্রবণ শক্তিও তাদের এরকম ব্লান্টেড, তারপর ঘ্রাণ শক্তিও ব্লান্টেড অথবা বিশৃঙ্খলিত। হ্যাঁ, সামান্য একটা ঘ্রাণ সেটা তার কাছে খুবই তীব্রভাবে লাগতে পারে, অনেক সময় নাকের মধ্যে সেটা খুব নেস্টে খুব বাজে গন্ধ লাগতে পারে। এক কথায় তাদের যে স্মেলিং যে সেন্সটা সেটাই ব্লান্টেড হয়ে পড়ে। তারপরে আসি, দ্য নেক্সট থিং দ্যাট ইজ এ হেল্প ইন ইউর ড্রাগ সিলেকশন, আরেকটা জিনিস যেটা আপনাকে ওষুধ সিলেকশনে হেল্প করবে, ইজ দ্যাট দিস পেশেন্টস আর রেদার ইনসেনসিটিভ টু দেয়ার সারাউন্ডিংস। এই পেশেন্টটা অনেক সময় তাদের আশেপাশে যা আছে তার প্রতি কি থাকে, ইনসেনসিটিভ থাকে, তাদের প্রতি কোনো সেন্স থাকে না, ইনসেনসিটিভ থাকে। সেন্স না থাকা একটা সেন্সিটিভ হওয়া, তার বিপরীতটা হলো ইনসেনসিটিভ। তার সারাউন্ডিং এর প্রতি তার কোনো খেয়াল থাকে না, কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা তার সেই বিষয়ে তার সেন্স থাকে না। দে ডু নট ফাস অ্যাবাউট থিংস, দে untidiness does not worry them in any way. ফার্স্ট হলো যে অস্থিরতা, হ্যাঁ, মানে মানুষের অস্থির হয়ে না তো কি বলে ব্যস্ততা, এরকম উত্তেজিত হওয়া। তো খুঁতখুঁতে টাইপের যারা অস্থির একটু, অনেকের আছে না যে আর্সেনিকের রোগীরা যদি আশেপাশে জিনিসপত্র এলোমেলো থাকে তাহলে সে একদম ফিটফাট থাকতে হবে, কিন্তু এই রোগীর মধ্যে কোনো ধরনের এই 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 ফাঁসি থাকে না, কোনো ধরনের অস্থিরতা থাকে না, খুঁতখুঁতে স্বভাবের কিছু নেই তার মধ্যে, জিনিসপত্র সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে। আনটাইডিনেস, এই যে এলোমেলো হয়ে থাকা মানে নোংরা হয়ে থাকা, এতে এতে সে মোটেই উদ্বিগ্ন হয় না কোনোভাবে, এগুলো তাদের কিছু যায় আসে না। রুমের জিনিসপত্র উল্টা পাল্টা করে যেমনি ফেলে রাখেন ওদের কোনো ব্যাপার না এটা। তো এটা আরেকটা লক্ষণ, তারা আশেপাশের সারাউন্ডিং সম্পর্কে ইনসেনসিটিভ থাকে। দিস ইজ ইম্পর্টেন্ট বিকজ so many of other drugs run exactly the opposite way, কিন্তু এটা ইম্পর্টেন্ট এই জন্যই যে বেশিরভাগ ড্রাগই তার বিপরীত ভাবে চলে, কিন্তু এই ইয়ের রোগীরা তাদের মধ্যে কোনো সেন্সই থাকে না, জিনিসপত্র ঠিক মতো আছে বা নাই, কোন জিনিস কিভাবে পড়ে আছে এগুলো কোনো কিছু তাকে বিচলিত করে না। এই সালফার টাইপের রোগী আর কি, এগুলো দেখে সালফারের কথা আপনার হয়তো, সালফার সুরিনামের কথা হয়তো আপনার মনে হবে। Another symptom of which anacardium patient complain, আরেকটা সিম্পটম যেটা anacardium রোগীরা আপনাকে কমপ্লেইন করবে, আপনাকে বলবে, is that they are liable to get sudden attack of very profuse salivation, and not infrequently these patients have a rather offensive odor from the breath. তো anacardium রোগীদের আরেকটা লক্ষণ পাবেন, তারা রোগীরাই বলবে আপনাকে যে হঠাৎ করে তাদের মুখ থেকে প্রচুর পরিমাণে স্যালাইভা বের হয়, হঠাৎ করে তাদের মুখ থেকে প্রচুর পরিমাণে স্যালাইভা বের হয়, এবং
not infrequently, প্রায়ই these patients have a rather offensive odor from the breath. তাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে আপনি প্রায়ই দেখতে পাবেন অনেকটাই মানে দুর্গন্ধ, মানে শ্বাস প্রশ্বাসের মুখ থেকে অনেকটা গন্ধ আসবে। তাহলে অ্যানাকাডেমের আরেকটা লক্ষণ পেলাম, তারা খিটখিটে স্বভাবের, বদমেজাজি, কিন্তু ভিতরে কাওয়ার্ড, তাদের বিরুদ্ধে কে দাঁড়ায় গেলে তখন চুপসে যায়। আবার আরেকটা লক্ষণ পেলাম যে তারা কি থাকে, ইনডিসিশন থাকে তাদের মধ্যে, কোনো বিষয়ে তারা এই সিদ্ধান্ত নিতে পারে না। তো এই ইনডিসিশন একটা লক্ষণ থাকে। আরেকটা কি পেলাম যে তারা যদি কোনোভাবেই উত্তেজিত হয়, সেটা উদ্বিগ্নতা থেকেও আসতে পারে। তো যেভাবেই হোক, তারা যদি এই যে খিটখিটে স্বভাব, মানে বদমেজাজ হয়ে যায়, কোনো সময় মেজাজ খারাপ হয়ে যায়, হ্যাঁ, বা অন্য কোনো কারণে যদি তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়, তাহলে দেখা যায় তাদের পেট ব্যথা শুরু হয়ে যায়। আর আরেকটা জিনিস বললাম যে তাদের যত সেন্স গুলা থাকে সেগুলো ভূতা থাকে, দেখা যায় কানে ঠিক মতো শোনে না, অথবা নাকের যেটা গ্রান সেটা ঠিক মতো পায় না, অথবা মানে ডিস্টার্ব থাকে, মানে সেখানে মানে বিশৃঙ্খলা, গ্রানের মধ্যে বিশৃঙ্খলা হয়, হয়তো একটা সামান্য গ্রান সেটা অনেক বেশি তার কাছে তীব্রভাবে লাগতে পারে, খুব বাজে গন্ধ তার মধ্যে লাগতে পারে, যেটা অত বাজে কোনো গন্ধের কোনো বিষয় না, কিন্তু তার কাছে সেটা খুবই দুর্গন্ধময় লাগতে পারে। তো যাই হোক, এটা একটা অবস্থা। তবে বেশিরভাগ ক্ষেত্রে নাকে তারা গন্ধ পায় না ঠিক মতো, এটাই হলো বেশিরভাগ রোগীর মধ্যে থাকে। তো এই ধরনের রোগীরা দেখা যায় যে ওই সালফার এদের মতো যে আশেপাশে সারাউন্ডিং সম্পর্কে তেমন কোনো সেন্স তাদের থাকে না, কি অবস্থায় কোন জিনিস পড়ে আছে, এই যে চারিদিকে নোংরা বা সবকিছু এলোমেলো পড়ে থাকলে তার সেটা নিয়ে সে মোটেই উদ্বিগ্ন নাই। খুঁতখুঁতে স্বভাব তার মধ্যে নাই, আর্সেনিকের খুঁতখুঁতে স্বভাব তার মধ্যে নাই। এটা বেশিরভাগ ওষুধের বিপরীত ক্রম। বেশিরভাগ রোগীর এই তো মানুষই চায় সবকিছু গোছায় গোছায় রাখার জন্য, কিন্তু এই হলো সালফার টাইপের কোনো জিনিসই মানে গোছায় রাখে না, বা এলোমেলো পড়ে থাকলে তার কিছু যায় আসে না। আর অ্যানাকাডেমি রোগীদের আরেকটা যেটা বললাম যে প্রায়ই তারা একটা লক্ষণের কথা বলে, সেটা হলো যে হঠাৎ করেই তাদের মুখ থেকে প্রচুর পরিমাণে স্যালাইভা বেরোয়। মুখ থেকে অবিরাম সবসময় স্যালাইভা পড়ে, আমরা মাস্ক জাতীয় ওষুধের মধ্যে পাই। তবে হঠাৎ করে মুখ থেকে অনেক স্যালাইভা বের হওয়া, এটা ওই এই অ্যানাকাডেমি ওষুধের মধ্যে আছে। আরেকটা ওষুধ কার্বোভেজের মধ্যেও এরকম আছে, খাওয়ার পরে অনেক সময় দেখা যায় মুখের মধ্যে হঠাৎ করেই লালা পড়ে যায়, মুখ থেকে লালা তখন একটু গড়াইও পড়ে, বা এই অবস্থায় রাতের বেলা বেশি হয় কার্বোভেজের, এবং অনেক সময় বালিশের মধ্যেও পড়ে। তারা ঘুম থেকে জায়গা ওঠে দেখে মুখে প্রচুর পরিমাণে স্যালাইভা ভরে রয়েছে, এটা কার্বোভেজ রোগীদের হইতে পারে। তো মুখ দিয়ে লালা গড়ায় পড়ে, এটা অনেক মেডিসিন আছে, মার্কসল জাতীয় ওষুধের মধ্যেও আছে। তবে অ্যানাকাডেমি রোগীদের একটা হলো যে কার্বোভেজের যেরকম ওইটা খাওয়ার পরে বেশি হয় বা ঘুমের মধ্যে হইতে পারে, তো অ্যানাকাডেমি রোগীদের দেখা যাচ্ছে হঠাৎ করে সাডেন অ্যাটাক হয়, প্রচুর পরিমাণে স্যালাইভা মুখ থেকে স্যালাইভেশন হতে থাকে। তো তার মুখ থেকে অনেকটা গন্ধ আসে, হ্যাঁ, তার শ্বাস প্রশ্বাসে একটু গন্ধ থাকে, এটা মার্কসল জাতীয় ওষুধের সাথে মিল পাবেন। ইউজুয়ালি দে আর মডারেটলি থার্স্টি, এই ধরনের অ্যানাকাডেমি রোগীদের মোটামুটি ধরনের পানি পিপাসা থাকে। বাট এনি কোল্ড ফুড অর cold drink particularly is liable to bring on an attack of acute pain. অ্যানাকাডেমি রোগীদের পানি পিপাসা মোটামুটি আছে, আমরা তো পানি পিপাসা জিজ্ঞেস করি প্রত্যেক রোগীদের দেখবেন, কিন্তু এখানে অ্যানাকাডেমি রোগীদের যে বৈশিষ্ট্য সেটা হলো তারা কোনো পানীয় বা কোনো খাবার যেটাই খাক না কেন, যদি ঠান্ডা জিনিস খায়, কোল্ড ড্রিঙ্কস বিশেষ করে, ঠান্ডা খাবার চেয়ে ঠান্ডা পানি যদি খায় বিশেষ করে, তাহলে দেখা যায় তাদের পেটে তীব্রভাবে ব্যথার আক্রমণ হয়। পেট ব্যথা ছিল না, এই যেই ঠান্ডা পানি খাইছে অমনি তার পেট ব্যথা শুরু হয়ে গেছে। তাহলে এইটাও অ্যানাকার্ডিয়ামের একটা বৈশিষ্ট্য। অ্যানাকার্ডিয়াম রোগীদের মোটামুটি পানি পিপাসা থাকে, তবে ঠান্ডা পানি বা ঠান্ডা খাবার যেটাই খাক, বিশেষ করে ঠান্ডা পানি খেলে তাদের পেট ব্যথার আক্রমণ হয়। Another point is that anacardium patients are all particularly aggravated by soup
which is liable to produce a very acute heartburn. যে স্যুপ খাই না আমরা বিভিন্ন জায়গায় চাইনিজে খাই, এমনিও বানায় খাই, আবার অনেক স্যুপ পাওয়া যায়, ম্যাগি স্যুপ, অমুক স্যুপ, নানান স্যুপ। তো যাই হোক, ঘরে বানাই খাই বা যেমনি খাই, স্যুপের কিছু মশলাও আছে। তো এই রোগীরা ভেজিটেবল স্যুপ হইতে পারে বা চিকেন স্যুপ হইতে পারে, নানান ধরনের স্যুপ হইতে পারে। তো অ্যানাকার্ডিয়ামের রোগীরা এই স্যুপ খাইলে তাদের সমস্যা বেড়ে যায়। প্রচন্ড ভাবে স্যুপ খাওয়ার পরেই তাদের হার্ট বার্ন হইতে থাকে, বুক জ্বালাপোড়া করতে থাকে। আপনারা সিমটম গুলো কিন্তু পয়েন্ট করে রাখেন। হ্যাঁ, আমি আবার জিজ্ঞেস করবো নি, দেখবো কে কয়টা পয়েন্ট লিখে রাখছেন। তো অ্যানাকার্ডিয়ামের রোগীদের পানি পিপাসা মোটামুটি, তবে ঠান্ডা খাবার, ঠান্ডা পানীয়, বিশেষ করে ঠান্ডা পানি খেলে তাদের এই তীব্র পেট ব্যথার আক্রমণ হয়। হঠাৎ তখন দেখবেন যে ঠান্ডা জিনিস খাইছে, ঠান্ডা পানি খেয়েছে, প্রচন্ড পেট ব্যথা শুরু হয়ে গেছে। তো এরা কোনো ধরনের স্যুপই খেতে পারে না, সকল ধরনের স্যুপ যাই খাই, অল পার্টিকুলারলি অ্যাগ্রাভেটেড বাই স্যুপ খেলেই তাদের তীব্রভাবে বুক জ্বালা পোড়া শুরু হয়ে যায়, হার্ট বার্ন হয়। Anagardium patient often complain of feeling of nausea in the morning on getting up. অ্যানাকার্ডিয়ামের রোগীরা যখন সকালে ঘুম থেকে ওঠার পরেই তাদের এই যে বমি বমি ভাব হয়, ফিলিং অফ নশিয়া, বমি বমি ভাব হয়। They often get a return of this when they begin to get, পরে তাদের বমি ভাব হয়। অ্যাকচুয়ালি ঘুম থেকে ওঠার পরে মানুষ তো সারা রাত খায় না, একটু ক্ষুধার্ত হতে থাকে, সেই টাইমে খুব বমি বমি ভাব হয়। আবার এছাড়াও যখনই তার খিদা লাগা শুরু হয়, যখনই সে হাংরি ফিল করে, তখনই তাদের এই বমি বমি ভাবটা চলে আসতে পারে। ইট ইজ ইউজুয়ালি রিলিভ বাই ফুড, এবং এই বমি বমি ভাবটা যদি সে খাবার খায় তাহলে তার বমি বমি ভাবটা কমে যায়। They also complain of a good deal of gargling in the abdomen. তাদের আরেকটা সমস্যা, কথা তারা বলে যে পেটের মধ্যে গড়গড় শব্দ হয়, গার্গল হয় পেটের মধ্যে, rather than of acute distension. পেটটা অনেক সময় যে অ্যাকচুয়াল ডিস্টেনশন, হয়তো পেটটা ওই রকম না, পেটটা ফুলে যায় নাই, পেটটা ফাঁপা ধরে নাই, হ্যাঁ, কিন্তু তারপরে পেটের মধ্যে তাদের এই গড় শব্দ খেলে তখন কমে যায়। অ্যানাকার্ডিয়াম একটা লক্ষণ। They have a sensation of a hard plug pressed into the epigastrium. এই যে আমাদের পেটের উপরিভাগে তার অনেক সময় পেটের উপরিভাগে ওইখানেই তো আমাদের থাকে, স্টোমাকের যে এই যে এই অংশটা পেটের উপরিভাগে থাকে, এই যে স্টোমাকের এই অংশ দেখেন, এই যে খাদ্যনালীর ধরেন এই যে এই অংশটা উপরিভাগে থাকে, এইটাতে দেখেন এপিগ্যাস্ট্রিক রিজন, এইখানে দেখেন খাদ্যনালীর পুরো অংশ। তো আচ্ছা, কোথায় ছিলাম? দে হ্যাভ এ সেন্সেশন অফ আ হার্ট প্লাগ। এই জায়গায় তার একটা অনুভূতি হয়, এখানে মনে হয় শক্ত একটা পিণ্ড, একটা প্লাগ, একটা সিপির মতো এখানে তার অনুভব করে, একটা পিণ্ড জানি এখানে আছে। এটা কোন ওষুধে আমরা পড়েছিলাম? একটা এখানে থাকে যে মনে হয় একটা ডিম আটকে আছে এখানে, বা একটা পাথর আছে এখানে। সিপিয়া, এপিস নাইগ্রা। কে বলছেন? খালা ঠিক আছে, তো গুড, খুব ভালো। তো ইপিগ্যাস্ট্রিক রিজনে তার একটা এরকম, আমরা যে মেডিসিন গুলো পড়েছি সেই এবং এপিস নাইগ্রা ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় একটা বৈশিষ্ট্য, মনে জানে ওই জায়গায় একটা পিণ্ড আছে, একটা পাথরের মতো আছে, বা একটা ডিম জানে ওইখানে আটকে আছে, এই ধরনের অনুভব তারা করে, প্লাগ সেন্সেশন। আচ্ছা দাঁড়ান, এপিগ্যাস্ট্রিয়াম অ্যাবডোমেনে যাই। কোন জায়গায় আছে?
ইপিগ্যাস্ট্রিক রিজনে প্লাগ সেন্সেশন রুব্রিক্স কেউ বের করেন তো, আমি ঠিক রুব্রিকটা বের করতে পারছি না। অনেক সময় ফরিং বডি সেন্সেশন এরকমও থাকে, আচ্ছা এখানে নাই। স্যার কথাটা কি যেন বলছিলেন স্যার? একটা প্লাগ সেন্সেশন, প্লাগ একটা প্লাগ যেন একটা পিণ্ড আছে এখানে, এরকম সেন্সেশন। বা লাম্প সেন্সেশন, এরকম যে লাম্প সেন্সেশন, এটা তো থ্রোটের মধ্যে, গলার মধ্যে লাম্প সেন্সেশন, এটা অ্যানাকার্ডিয়াম আছে। আর আমরা যেটা খুঁজতেছি যে ওই ইপিগ্যাস্ট্রিয়ামের মধ্যে আমরা দেখি লাম্প সেন্সেশন দিয়ে থাকতে পারে, এখানে দিয়ে লাম্প দেখি, এই যে পাওয়া গেছে লাম্প সেন্সেশন, পেটের অ্যানাকার্ডিয়াম পেটের মধ্যে লাম্প সেন্সেশন আছে। তো স্টোমাকে দেখি, স্টোমাকে দেখি লাম্প সেন্সেশন, লাম্প সেন্সেশন এই যে এখানে আছে, এবিস ক্যান এবিস নাইগ্রা। তো অ্যানাকার্ডিয়াম আবার এখানে দেখা যাচ্ছে না, এই যে ইপিগ্যাস্ট্রিয়াম, এই দেখেন ইপিগ্যাস্ট্রিয়াম এই যে পাওয়া গেছে, এইটাই রুব্রিক্স। যে স্টোমাকে যাবেন, লাম্প সেন্সেশন দেখতে পাচ্ছেন তো? জি স্যার। লাম্প সেন্সেশন এখানে দেখেন, ইপিগ্যাস্ট্রিয়াম এখানে, এবিস নাইগ্রা এটা গেছে সবচেয়ে বড় মেডিসিন। তবে আমরা আজকে অ্যানাকার্ডিয়াম পড়লাম, কিন্তু অ্যানাকার্ডিয়াম এখানে নাই যদিও। তো অ্যানাকার্ডিয়ামের মধ্যে যে কোনো জায়গায় লাম্প সেন্সেশন আছে, অন্যান্য জায়গায় দেখবেন লাম্প সেন্সেশন মধ্যে অ্যানাকার্ডিয়াম আছে। তো এই জায়গায় হয়তো অ্যানাকার্ডিয়াম আমরা অ্যাড করতে পারি এই বই থেকে। তাহলে রুব্রিক্সটা হলো স্টোমাকে যে লাম্প সেন্সেশন, তারপরে সেখানে ইপিগ্যাস্ট্রিয়াম হয়েছে। তো এবিস নাইগ্রাটা সবচেয়ে বড় মেডিসিন এই অবস্থার ক্ষেত্রে। তো আমি এর আগেও বলেছি যে এই বইতে যা আছে অনেক সময় দেখা যায় রেপার্টরিতে ওইভাবে পাওয়া যায় না। আমার রেপার্টরি ওয়ালারা এই বই থেকে ওইভাবে অ্যাড করে নাই রেপার্টরির মধ্যে। তো আর উনি তো এমনি ফেলনা ডাক্তার না যে আন্দাজে এক কথা বলে দিয়েছেন, তা না। তো অ্যানাকার্ডিয়াম রোগীদের এই জিনিসটা আমরা দেখি, একটা হার্ড প্লাগ, হ্যাঁ একটা হার্ড, দে হ্যাভ এ সেন্সেশন অফ এ হার্ড প্লাগ প্লেসড ইন দ্য ইপিগ্যাস্ট্রিয়াম, ইপিগ্যাস্ট্রিয়াম মধ্যে ওখানে জানি চেপে ধরে আছে। দিস বিকামস স্টেডিলি মোর অ্যাকিউট, এটা আস্তে আস্তে আরো তীব্র হয়। দেন দে গেট এ গার্গল, তারপরে পেটের মধ্যে একটা গরগরানি হয়, এবং দ্য পেইন বিগিনস টু সাবসাইড, তখন পেইনটা কমে যাওয়া শুরু হয়। তাহলে এই যে গার্গলিং সাউন্ড, অ্যানাকার্ডিয়ামে একটা পেলাম যে সকালে ঘুম থেকে উঠলেই তার বিমিশা থাকে, বমি বমি ভাব থাকে, অথবা যখনই তাদের ক্ষুধা লাগা শুরু হয় তখনই এই বিমিশাটা থাকে, এবং এটা খাবার খেলে তার উপশম হয়। তো অ্যানাকার্ডিয়াম রোগীরাও পেটের মধ্যে গড়গড় সব ইয়ের কথা বলে, শব্দের কথা বলে, পেটের মধ্যে গড়গড় শব্দ করে। সেখানে কিন্তু তেমন সত্যিকার পেট ফাঁপা থাকে না, কিন্তু পেটের মধ্যে গড়গড় শব্দ হয়। অনেক সময়ই তাদের ইপিগ্যাস্ট্রিয়ামে তারা অনুভব করে একটা শক্ত একটা প্লাগ, একটা পিণ্ড, একটা সিপির মতো গলার ওই ইপিগ্যাস্ট্রিয়াম রিজনের মধ্যে আটকে আছে, এরকম একটা অনুভব করে। এটা অনেক সময় খুব তীব্রভাবে দেখা দেয়, এবং দেখা যায় এরপরে রোগীর হয়তো পেটে একটা গড়গড়ানি হইলো, একটা শব্দ হলো, তারপরে ওই পিণ্ডের অনুভূতি যেটা সেটা আর নাই, হ্যাঁ, তখন পেইনটা সাবসাইড হওয়া শুরু করে। As a rule, while these patients are eating, they are fairly comfortable. তো আমরা চিরাচরিত নিয়ম এই ধরনের রোগীদের মধ্যে যেটা পাই, খাওয়া শুরু করলেই তারা ভালো ফিল করে, fairly comfortable, and their comfort may last anything up to a couple of hours after the meal, এবং খাওয়ার পরে কয়েক ঘন্টা ধরে তাদের অবস্থা ভালো থাকে, ভালো ফিল করে তারা। বেশিরভাগ রোগীর ওষুধের দেখা যায় যে খাওয়ার পরে তাদের বৃদ্ধি হয়, স্টোমাকের লক্ষণ, অন্যান্য লক্ষণ, কিন্তু অ্যানাকার্ডিয়ামে দেখা যায় যে খাওয়ার থেকেই তারা ভালো ফিল করা শুরু করে, এবং খাওয়ার পরে কয়েক ঘন্টা পর্যন্ত তারা স্বস্তি পায়, কমফোর্ট পায়। দেন দ্য পেইন বিগিনস টু রিটার্ন, তখন আবার কয়েক ঘন্টা পরে আবার ব্যথা
আবার শুরু হয়। অ্যান্ড ইট ইজ ইউজুয়ালি এ ব্লান্ট পেন। এটা একটা ভোঁতা টাইপের ব্যথা, অনেক সময় সুচ ফুটানো ব্যথা থাকে, কোনো জানি মানে বিততেছে এরকম ব্যথা থাকে, কিন্তু অ্যানাকার্ডিয়ামের ব্যথাটা হলো ব্লান্ট পেইন। অ্যানাকার্ডিয়াম পেশেন্ট আর অলওয়েজ সিলি। অ্যানাকার্ডিয়াম রোগীরা সবসময় থাকে শীতকাতর, অলওয়েজ সিলি। দে আর ভেরি সেন্সিটিভ টু কোল্ড ড্রাফট। যে কোনো ঠান্ডা বাতাসের ঝাপটাতেই তারা সংবেদনশীল থাকে, সহ্য হয় না। নট অ্যাট অল কিন অন বিং আউট অফ ডোরস, অ্যান্ড ইয়েট দেয়ার ইজ ওয়ান অডিটিটি about them. They get an astonishing amount of relief from exposure to the heat of the sun. দেখেন যে অ্যানাকার্ডিয়ামের রোগীরা সবসময়ই শীতার্ত থাকে এবং ঠান্ডা বাতাস তাদের সহ্য হয় না, এবং বাইরের বাতাস তো মোটেই না, বাইরে যেতেই চায় না। তো কিন্তু একটা অদ্ভুত জিনিস হলো, তারা যদি একটু রোদের মধ্যে যায়, যে হিট অফ দ্য সান, এই যে রোদ যে থেকে যদি একটু গরম তার শরীরে লাগে, এই রোদ যে যখন শরীর গরম হয়, রোদের সংস্পর্শে গেলে তার অনেক বেশি রিলিফ ফিল করে। তাহলে অ্যাকচুয়ালি পেশেন্ট শীতকাতর, ঠান্ডা বাতাস টাতাস তাদের সহ্য হয় না, কিন্তু তারা যদি গায়ের মধ্যে রোদ লাগে, রোদের যে উত্তাপ সেটা যদি গায়ের মধ্যে লাগে, তখন তারা মানে অনেক বেশি রিলিফ ফিল করে, অনেক বেশি স্বস্তি পায়, আরাম পায়। জেনারেল এমুলেশন হয় স্যার? জেনারেল এমুলেশন, হিট অফ দ্য সান যদি দেখি একটু জেনারেলি দেখি, যে জেনারেলে যে যদি সান আছে এক্সপোজার টু দ্য সান, এখানে এমএল দেখেন, সানের মধ্যে গেলে উপশম হয়। এটা সবচেয়ে বড় মেডিসিন হলো স্ট্রনসিয়াকার, রোদে গেলে খুব ভালো ফিল করে। যে অ্যানাকার্ডিয়াম দেখেন আছে, অ্যানাকার্ডিয়াম ছোট করে দেওয়া আছে, প্লাটিনাস, অ্যামোনিয়াম, থুজা, ফসফরাস, এই ওষুধগুলোর মধ্যেও আছে। বেশিরভাগ তো মানে রোদে গেলে বৃদ্ধি পায়, এটা তো অনেক ওষুধের মধ্যে আছে। তবে অ্যানাকার্ডিয়ামের রোদে তার উপশম হয়। এমনি রোগী শীতকাতর, ঠান্ডা বাতাসের কারণে সে খুব সচেতন থাকে ঠান্ডা বাতাস যাতে না লাগে, ঠান্ডা বাতাসে তার সবকিছু বৃদ্ধি পায়, কিন্তু রোদের উত্তাপ যদি গায়ের মধ্যে লাগে তাহলে তারা খুব ভালো ফিল করে। These patients always get a rather urgent call to stool. এই ধরনের রোগীদের অনেকটা যখন পায়খানার ব্যাগ হয় সেটা আর্জেন্ট হয়। এরকম কোন মেডিসিনে আছে যে পায়খানার ব্যাগ হলে সাথে সাথে যেতে হবে? এলো স্যার, এলো আর গেল। এলো স্যার, তো এরও পায়খানার একটা আর্জেন্ট কল হয়। Very often an urgent desire with inability to expel the stool. দেখেন এবারে পায়খানা এমন ব্যাগ ধরছে যে সব জানি ভাষায় লাগবে, কিন্তু পায়খানায় বসে তখন আর পায়খানা বের করতে পারে না। Or else a good deal of difficulty, and yet the stool is quite soft. তো দেখা যায় যে অনেক কষ্ট করে তাদের হয়তো পায়খানা বের করতে হয়, হ্যাঁ, যদিও পায়খানাটা থাকে সফট, অনেকটাই নরম থাকে, সফট পায়খানা বের হতে চায় না। এটা অ্যালুমিনিয়ার মতো স্যার, অ্যালুমিনিয়ার মতো। তো সবাই দিয়ে ম্যাথমেটিক্যাল পড়তে পড়তে সব এক্সপার্ট হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা সবাই এক্সপার্ট হব, হ্যাঁ, নিয়মিত চর্চা থাকলে, একই মেডিসিন বারবার পড়লে আমাদের প্রত্যেকটা ওষুধের চিত্র আমাদের মাথার মধ্যে সবসময় আপ টু ডেট থাকবে ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ। These patients always get a rather urgent call for stool. তাদের পায়খানার ব্যাগ হলে আর্জেন্টলি যাইতে হবে, কিন্তু পায়খানা বসে দেখা যায় যে তারা পায়খানা বের করতে অসমর্থ হয়। অনেক সময় অনেক কষ্ট করে তাদের পায়খানা বের করতে হয়, যদিও পায়খানাটা থাকে নরম। In appearance, the typical anacardian stool is pale. পায়খানা যদি চেহারার কথা বলি, এটা পেল, ফ্যাকাশে, কালারলেস থাকে, কোনো কালার থাকে না, অলমোস্ট বাইললেস, মানে পায়খানার সাথে কোনো বাইলই থাকে না, পিত্তই থাকে না। পিত্ত না থাকলে পায়খানাটা ফ্যাকাশে হবে, সাদা রঙের টাইপের হবে। But not infrequently anacardium patient have typical diary stool associated with a leaking ulcer.
তবে অনেক সময়ই অ্যানাকার্ডিয়াম রোগীদের ওই যে আলকাতরা আছে না, আলকাতরা তো সবাই চিনছেন কিনা জানি না, আমরা গ্রামের মানুষ আগে তো আলকাতরা ওই যে গরুর গাড়ির চাকার মধ্যে দিত। নৌকার তলে দেয়। হ্যাঁ, তারপরে ইয়ের মধ্যে টিনের মধ্যেও দেয়, তাই না? হ্যাঁ, মাঝে মাঝে টিনেও দিচ্ছে, ডেউটিন। হ্যাঁ, ডেউটিন আগে আলকাতরা দিত যাতে টিনটা দীর্ঘদিন ভালো থাকতো। তো আলকাতরা একদম কালো, তো ওই কালো ওই রকম ট্যারি স্টুল হয়, পায়খানাটা এরকম কালো হয়। এর এর কারণ হলো ওই যে বললাম এদের তো ডিউডেনাল আলসার আছে, পেপটিক আলসার আছে, পাইলোরিক আলসার আছে। ওই আলসার থেকে যে হয় রক্তক্ষরণ যদি হয়, সেটা ওই লম্বা ইন্টেস্টাইন হয়ে পাশে আস্তে আস্তে ওটা একদম কালো বর্ণ ধারণ করে। তো তো ওই রকম ওই যাদের গ্যাস্ট্রিক আলসার থেকে বা এই যে ডিউডেনাল আলসার থেকে যাদের ব্লিডিং হয়, রক্তক্ষরণ হয়, তো এই ধরনের গ্যাস্ট্রিক আলসারে ভোগা রোগীদের প্রায়ই এরকম কালো রঙের পায়খানা হইতে পারে। এক্ষেত্রে একটা বিখ্যাত মেডিসিন কি কালো রঙের পায়খানার জন্য? লেপটেন্ড্রা একটু নিম্ন শক্তিতে বেশি ভালো কাজ করে। আমি প্রায় 6 পটেন্সি অনেক সময় ব্যবহার করি, এটা খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় লেপটেন্ড্রা দিয়ে যদি কালো রঙের পায়খানা হয়। তবে এটা দিয়ে সাময়িক উপকার পাবেন রোগী, এটা ছোট মেডিসিন। তো যাই হোক, এই অ্যানাকার্ডিয়াম রোগীদের এমনিতে কয়েক ধরনের পায়খানা হইতে পারে। হ্যাঁ, তো এমনিতে তাদের পায়খানা ফ্যাকাশে থাকে, কালারলেস থাকে, বাইললেস থাকে, কিন্তু যাদের ডিউডেনাল আলসার আছে বা পেপটিক আলসার আছে, তাদের ওই আলসার থেকে ব্লাড লিকেজ হয়ে সেটা ইন্টেস্টাইন হয়ে যখন পায়খানার সাথে বের হয় তখন এই আলকাতরার মতো কালো রং ধারণ করে। এটারে কি বলে? মেলিনা বলে, তাই না? মেলিনা, মেডিকেলের ভাষায় মেলিনা বলে। তো the local abdominal pain is usually better from warm food. অ্যানাকার্ডিয়াম তো আমরা জানি শীতকাতর রোগী, ঠান্ডা বাতাসের সংস্পর্শে গেলে তার বেড়ে যায়, ঠান্ডা বাতাস সহ্য হয় না, আবার রোদের মধ্যে গেলে সে উপশম পায়। তো এই ধরনের রোগীদের পেটে যদি আপনি কোনো গরম খাবার ঢুকান, মানে গরম খাবার যদি খায়, গরম খাইলে তাদের রিলিফ হয়, পেট ব্যথা কমে যায়। অলদো এনি কাইন্ড অফ ফুড উইল রিলিফ, যদিও সব ধরনের খাবার খাইলেই তার রিলিফ হয়, কিন্তু এখানে একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা হলো কোল্ড থিংস। আমরা জানি অ্যানাকার্ডিয়াম খাবার খাইলে রিলিফ পায়, কিন্তু কেউ যদি ঠান্ডা খাবার খায় তাহলে কিন্তু তার পেট ব্যথা বেড়ে যাবে, যদিও খাইলেও তার ওই পেট ব্যথাটা বেড়ে যাবে স্যার, স্পেশালি কোল্ড ওয়াটার স্যার। তো যাই হোক, এমনিতে জানি যে পেটের যে সমস্যা, পেট ব্যথাটা, পেট ব্যথার সময় যদি সে গরম খাবার খায় তাহলে তার পেট ব্যথা উপশম হবে। সে খাবার খাইলেই উপশম হয়, খাবারটা খালি ঠান্ডা না হলেই হয়। যদি একদম কোল্ড হয়, ঠান্ডা হয়, তাহলে কিন্তু তার ব্যথা রিলিফ করার পরিবর্তে ব্যথা আরো বেড়ে যাবে। নট এভরি ডিউডেনাল আলসার কজ ফর অ্যানাকার্ডিয়াম। সকল ডিউডেনাল আলসারে অ্যানাকার্ডিয়াম লাগে না। ইট ইজ অনলি হোয়েন ইউ গেট দ্য এডিশনাল অ্যানাকার্ডিয়াম সার্ভিস। যখনই আপনি ওই ডিউডেনাল আলসারের মধ্যে অ্যানাকার্ডিয়াম অন্যান্য যে লক্ষণগুলো যেগুলো বললাম সেগুলো যদি পান, তাহলেই শুধু আপনি সেখানে অ্যানাকার্ডিয়াম ভালো কাজ করবে। এটা তো একদম হোমিওপ্যাথির বেসিক কথা যে আমরা অন্ধভাবে কোনো মেডিসিন, রুটিন ভাবে কোনো মেডিসিন ইউজ করব না। এতে অনেক সময় হয়তো উপকার হয়, যেন ডিউডেনাল আলসারে প্রায় অ্যানাকার্ডিয়াম উপকার হয়, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু উপকার হবে না। উপকার সেখানেই হবে যেখানে অ্যানাকার্ডিয়ামের রোগী সে থাকে, অ্যানাকার্ডিয়ামের অন্যান্য লক্ষণ যদি রোগীর মধ্যে পায় তাহলে শুধু সেটা সেখানে অ্যানাকার্ডিয়াম কাজ করবে। তাহলে এই শ্রেণীর অ্যানাকার্ডিয়াম আমি যদি আবার ছোট্ট করে একটু করে বলি যে অ্যানাকার্ডিয়াম আমরা অনেক সময় পাইলোরিক বা ডিউডেনাল আলসারের রুটিন ব্যবহার করি, কিন্তু এটা হোমিওপ্যাথিক নিয়ম বিরুদ্ধ। হোমিওপ্যাথিতে সবসময় আমরা কি করব? লক্ষণ মিলিয়ে আমরা ওষুধ দেব, অন্যথায় সেটা আমাদের এভাবে ওষুধ ব্যবহার আমাদের এবং রোগী দুইজনের জন্য সেটা হতাশাজনক হইতে পারে। তো অ্যানাকার্ডিয়ামের যে লক্ষণটা একটা মানসিক দিক বলছে যে এরা
পেটের সমস্যাই, তবে এই সমস্যার কথা এখানে আলোচনা করতেছে, কিন্তু অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো যে তারা খুব খিটখিটে স্বভাব থেকে বদমেজাজি থাকে এবং কথায় কথায় মানুষের গালিগালাজ এগুলো করে, এবং অ্যানাকার্ডিয়াম রোগীদের কিন্তু ভিতরে ভিতরে দেয়ার কাওয়ার্ড থাকে, হ্যাঁ, যেটা কাওয়ার্ড থাকে, কেউ যদি তার বিরুদ্ধে দাঁড়া যায় তখন তারা একদম চুপসে যায়। তো এখান থেকে নাক্স ভূমিকা এই হিপার থেকে আলাদা করতে পারবেন। আরেকটা হলো এরা দোমনা থাকে, যেটা বলছে দুইটা উইল থাকে এদের, এরা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না, ইনডিসিশনে ভোগে। আর এদের উদ্বিগ্নতা, তারপরে এদের যে কোনো বিষয়ে মন স্থির করতে না পারা, এই যে তার যে খিটখিটে স্বভাব, আবার নার্ভাস, এগুলাই কিন্তু তার পেট ব্যথা আর বাড়ায় দেয়, হ্যাঁ, পেট ব্যথা নিয়ে আসে। মনের মধ্যে কোনোভাবেই উত্তেজনা হইলেই সেটা পেট ব্যথা তৈরি করে। তো অ্যানাকার্ডিয়ামের আরেকটা বৈশিষ্ট্য হলো এর যত সেন্স আছে সেগুলো অনেকটাই ভোঁতা থাকে, দেখা যায় কানে কম শুনে, হয়তো আমাদের ঘ্রাণ শক্তি এটাও কম থাকে। আবার অনেক সময় ঘ্রাণ শক্তির বিশৃঙ্খলা দেখে, যেটা সামান্য ঘ্রাণ সেটা সে তীব্রভাবে অনুভব করে, বা নাকের মধ্যে খুব বাজে গন্ধ অনুভব করে, এই একটা জিনিস। আরেকটা হলো অ্যানাকার্ডিয়াম রোগী মানসিক আরেকটা দিক, যেটা সালফার সুরিনামের মতো, যে আশেপাশের সারাউন্ডিং সম্পর্কে তার তেমন কিছু কোনো ইনসেন্সিটিভ থাকে, তার অনুভূতিগুলা ওই ক্ষেত্রে ভোতা থাকে, যে আশেপাশে জিনিসপত্র খুব এলোমেলো ভাবে পড়ে গেছে, এগুলা তাকে কোনো উদ্বিগ্নতা, তার মধ্যে অস্থিরতা তার মধ্যে তৈরি করে না। সে এগুলোর প্রতি, যে মানুষ সব সাজায় গোছাই টোছাই রাখতে চায়, এগুলা তাকে উদ্বিগ্ন করে না। তো আরেকটা বৈশিষ্ট্য কি পেলাম, যে এর হঠাৎ করে যাদের এই অ্যানাকার্ডিয়াম রোগীদের দেখুন, হঠাৎ করে তাদের মুখের মধ্যে প্রচুর পরিমাণে স্যালাইভা তৈরি হয়, অনেক সময় তাদের এই শ্বাস প্রশ্বাসে দুর্গন্ধ থাকে। অ্যানাকার্ডিয়াম রোগীদের মোটামুটি পানি পিপাসা থাকে, কিন্তু ঠান্ডা পানি বা ঠান্ডা খাবার বা বিশেষ করে ঠান্ডা পানি এটা খেলে কিন্তু তার পেট ব্যথার অ্যাটাক হয়, পেট ব্যথার আক্রমণ হয়। যেই ঠান্ডা পানি খাইছে অমনি পেট ব্যথা শুরু হয়ে গেছে। তাহলে আরেকটা জিনিস বৈশিষ্ট্য পেয়েছি, যে স্যুপ খেলে তার তীব্রভাবে বুক জ্বালা পোড়া করে, হার্ট বার্ন হয়। আর অ্যানাকার্ডিয়াম রোগীদের সকালে ঘুম থেকে উঠলে বমি বমি ভাব থাকে, এবং এই বমি ভাবটা যখন তার খাইলে সাধারণত এই বমি ভাবটা কমে যায়। এবং অ্যানাকার্ডিয়াম রোগীরা আরেকটা জিনিস তারা কমপ্লেন করে, যে পেটের মধ্যে খুব গড়গড় শব্দ করে, যদিও সেইভাবে পেট ফাঁপা থাকে না, তার ইপিগ্যাস্ট্রামে পেটের উপরিভাগে তার একটা শক্ত একটা পিণ্ড যেন ওখানে চেপে ধরে আছে, এরকম একটা অনুভূতি প্রায় অনেক সময় ওখানে একটা পাথরের মতো কিছু একটা আটকে আছে এরকম লাগতে পারে, বা কোনো খাবার ওইখানে, শক্ত একটা খাবার ওখানে আটকে আছে, এরকম অনুভূতি তার হইতে পারে। তো এই জিনিসটা অনেক সময় তীব্রভাবে দেখা দেয়, এবং রোগীর যদি পেটে একটু গড়গড়ানি হয়, গার্গল হয়, তাহলে দেখা যায় অনেক সময় এই পেইনটা কমে যায়। তো অ্যানাকার্ডিয়াম রোগীরা সাধারণত যেটা বলেছি, খাওয়া শুরু করলে সে ভালো ফিল করতে থাকে, এবং খাওয়ার পরে বেশ কয়েক ঘন্টা পর্যন্ত তারা ভালো বোধ করে। আবার যখন খিদা লাগা শুরু হয় তখন কিন্তু আবার ব্যথা শুরু হয়। আর অ্যানাকার্ডিয়াম ব্যথাগুলো ভোঁতা টাইপের ব্যথা, এখানে কোনো সুস্ফুটানের ব্যথাও নাই, এরকম নেই। তো অ্যানাকার্ডিয়াম রোগীরা শীতকাতর থাকে, কোনো ঠান্ডা বাতাস সাথে সহ্য হয় না। তো এরা আবার অদ্ভুত, যে গায়ের মধ্যে যদি, অদ্ভুত না, যেহেতু শীতকাতর, রোদ লাগলে তো ভালো লাগতেই পারে তাদের, তো সূর্যের উত্তাপে, রোদের উত্তাপে তারা ভালো ফিল করে। তো অ্যানাকার্ডিয়াম রোগীদের হঠাৎ করে কিন্তু পায়খানায় বসতে দেখা যায় তারা পায়খানা বের করতে অসমর্থ হয়, অনেক সময় অনেক কষ্ট করে পায়খানা বের করতে হয়, যদিও পায়খানাটা নরম থাকে। অ্যানাকার্ডিয়ামের পায়খানা সাধারণত ফ্যাকাশে হয়, কালারলেস হয়, সেখানে বাইল থাকে না, পিত্ত থাকে না, কিন্তু তাদের অনেক সময় আলসার থেকে ব্লিডিং হওয়ার কারণে তাদের পায়খানা আলকাচ্চার মধ্যে কালো হইতে পারে। অ্যানাকার্ডিয়াম রোগীরা গরম খাবার খেতে পছন্দ করে, পেটের ব্যথার মধ্যে গরম খাবার খাইলে ভালো ফিল করে, যে কোনো খাবার খাইলেই তাদের পেট ব্যথার উপশম হয়, কিন্তু ব্যতিক্রম হলো ঠান্ডা খাবার, ঠান্ডা জিনিস খাইলে, ঠান্ডা পানীয় খাইলে আরো বেশি পেট ব্যথা বেড়ে যায়।
তো সকল ডিউডেনাল আলসারের মধ্যে অ্যানাকার্ডিয়াম কাজ করে না, সেইখানেই কাজ করে যেখানে অ্যানাকার্ডিয়ামের অন্যান্য লক্ষণগুলো পাওয়া যাবে এবং সেইখানেই অ্যানাকার্ডিয়াম ভালো কাজ করবে। তো এই ছিল আমাদের আজকের অ্যানাকার্ডিয়াম। আশা করি অ্যানাকার্ডিয়াম সম্পর্কে একটা ধারণা হইলো আপনাদের পেটের সমস্যা জনিত কারণে। যদিও অ্যানাকার্ডিয়ামে আরো বহুত লক্ষণ আছে, যেহেতু এই বইতে শুধু পরিপাকতন্ত্রের লক্ষণগুলোই বেশি হাইলাইট করছে, শুধু পরিপাকতন্ত্রের লক্ষণগুলো দিয়েই অ্যানাকার্ডিয়াম সিলেকশন হয় না। এর সাথে আমাদের বাড়তি কিছু বৈশিষ্ট্য লাগে, কিছু মানসিক লক্ষণ লাগে, তার কাতরতা লাগে, খাদ্যের পছন্দ অপছন্দ লাগে। তো এইগুলা দিয়ে আমরা অ্যানাকার্ডিয়াম সুন্দরভাবে সিলেক্ট করতে পারবো। কারো কোনো কোশ্চেন আছে? স্যার ওই যে মলের কথাটা বললেন স্যার, কালারলেস থাকে, আবার যখন পিত্তর যখন না থাকলে, পিত্ত অর্থাৎ বাইরে যদি আমাদের স্টমাক থেকে না আসে ডিউডেনামে, তাহলে যে পিত্তর অভাবে যে রংটা হওয়ার দরকার সেটা হয় না। কিন্তু কালারলেস আবার দেখা যাচ্ছে কালো থাকে, ফ্যাকাশে থাকে। তাহলে এটা কালারলেস মানেই তো ফ্যাকাশে। সাধারণত আমরা ফ্যাকাশে। জানি কোনো কারণে যদি পিত্ত আবার খাবার যদি মিশতে কালো না পারে, হ্যাঁ, যেরকম জন্ডিসের রোগীদের অনেক সময় হয়, তো পিত্ত না মিশতে পারলে অবস্ট্রাকটিভ জন্ডিসের মধ্যে বা যেভাবে হোক, এই জন্ডিসের রোগীদের ক্ষেত্রে এরকম কালারলেস পায়খানাটা ফ্যাকাশে থাকে। তো ইউজুয়ালি হলো যদি গ্যাস্ট্রিক আলসারের জনিত কারণে তাদের যদি ব্লিডিং না হয়, জি স্যার, হ্যাঁ, তাহলে এমনিতে তাদের পায়খানাটা আমরা জানি ফ্যাকাশে থাকে, ফ্যাকাশে নরম থাকে, সহজে বেরোতে চায় না। হ্যাঁ, দেখা পায়খানার ব্যাগ হঠাৎ করে চাপছে, দৌড়ে পায়খানা যেতে হচ্ছে তার, কিন্তু পায়খানায় বসে পায়খানা বের করতে পারে বা খুব কষ্ট করে বের করতে হয়, যদিও পায়খানা নরম। আর পায়খানার রংটা সাধারণত ওই প্যাল থাকে, ফ্যাকাশে থাকে, কিন্তু হালকাতের মধ্যে কালো হইতে পারে। কখন হবে সেটা? যখন দেখবো যে তাদের ডিউডেনাল আলসার আছে প্রচন্ড, সেখান থেকে যদি ব্লিডিং হয়, তাহলে ওইরকম কালো রঙের পায়খানা হতে পারে। কিন্তু এই যে কালো রঙের পায়খানা বা কালারলেস পায়খানা, এটা দিয়ে আমাদের অ্যানাকার্ডিয়াম সিলেকশন হবে না যদি না তাদের মধ্যে ওই যে বদমেজাজি স্বভাব না পায়, যদি না তাদের মধ্যে এই যে দুমনা স্বভাব, কোনো সিদ্ধান্ত নিতে পারে না বা কোনো এক্সাইটমেন্ট এগুলোতে জাতীয় হয়ে যায়, তার ওই যে নোংরামি স্বভাব, মানে নোংরা না, আশেপাশে সারাউন্ডিং এর প্রতি সে কি থাকে, উদাসীন, হ্যাঁ, সেটা ইনসেনসিটিভ থাকে। এই ঘর ময়লা হয়ে থাকলে, এলোমেলো ভাবে জিনিসপত্র পড়ে থাকলে তার কিছু যায় আসে না। এই যে বৈশিষ্ট্যগুলা, সাথে এই যে তার শীতকাতরতা, রোদের উত্তাপে তার উপশম হওয়া, তারপরে হচ্ছে আপনার যে কোনো খাবার খেলেই উপশম পাওয়া, বমি বমি ভাব হওয়া, এই লক্ষণগুলা যখন আমরা পাবো, বা আবার ঠান্ডা খাবার খেলে তার পেট ব্যথা শুরু হয়ে যাওয়া, তার সমস্যা বেড়ে যাওয়া, এই লক্ষণগুলা যখন আমরা মিলিয়ে দিতে পারবো, তখন অ্যানাকার্ডিয়াম আপনার খুব ভালো রেজাল্ট দেবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা।